বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে গতকাল 21শে জুলাই পালন করেছে তৃণমূল কংগ্রেস। 1993 সালের 21শে জুলাই কলকাতায় প্রদেশ যুব কংগ্রেসের ডাকে নো আইডেন্টি কার্ড নো ভোট এই স্লোগান নিয়ে যে মহাকারণ অভিযানের ডাক দেওয়া হয়েছিল, সেই মহাকারণ অভিযানে 13 জন যুব কংগ্রেস কর্মী খুন হয়েছিলেন পুলিশের গুলিতে বলে অভিযোগ। তাদের স্মরণে প্রত্যেক বছর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও সেই সময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রদেশ যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন, অর্থাৎ যারা মারা গিয়েছেন তারা সবাই ছিলেন কংগ্রেস কর্মী। তাদের মধ্যে কতগুলো তৃণমূল করে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে তাদের পরিবার, কিন্তু সেই তৃণমূল কংগ্রেস যুব কংগ্রেস কর্মীদের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পেটেন্ট বলে মনে করেন এবং প্রতি বছরই তিনি এই অনুষ্ঠানটা করে থাকেন ভিক্টোরিয়া হাউসের সামনে, অর্থাৎ সিএসসি অফিসের সামনে। এই পরম্পরা ধরুন সেই 93 সাল থেকেই চলে আসছে। তো স্বাভাবিকভাবেই এখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছেন, ক্ষমতায় থাকার সুবাদে তিনি অনেক লোক জড়ো করতে পারছেন, প্রচুর লোক হচ্ছে। এবারে 2024-এর লোকসভা নির্বাচনে বিপুল গরিষ্ঠতা নিয়ে জিতে এবার বিপুল ভোটের সমর্থন পেয়েছেন, অর্থাৎ বিজেপিকে এখানে কমিয়ে 12টা করেছে, কংগ্রেস 1টা পেয়েছে, উল্টো দিকে তৃণমূল কংগ্রেস 29টা পেয়েছে, 29টা আসন পেয়েছে লোকসভায়। তো অভাবনীয় সাফল্য বলা যেতে পারে তৃণমূলের কাছে। অন্তত এবছর তৃণমূল কংগ্রেস এত ভালো ফল করবে সেটা তাদের প্রত্যাশার বাইরে ছিল বলেই আমাদের মনে হয়েছে। যাই হোক, তবে 21শে জুলাইয়ের সমাবেশ থেকে প্রতি বছরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেন এবারও তার ব্যতিক্রম হয়নি। 10 লক্ষ ছেলেমেয়ের চাকরি রেডি আছে, ওই বিজেপি কংগ্রেস সিপিএমের লোকেরা পিআইএল করে হাইকোর্টে গিয়ে আদালতে গিয়ে আমাদের চাকরি দিচ্ছে না, এটা একটা গল্প। একজনেরও চাকরি যাবে না। যাদের 25,753 জনের যে চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট, নতুন ফ্রেশ রিক্রুটমেন্টের কথা কলকাতা হাইকোর্ট বলেছে, সে বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বললেন একজনেরও চাকরি যাবে না, তিনি কথা দিয়েছেন। দেখা যাক, সুপ্রিম কোর্টে গেছেন, সুপ্রিম কোর্ট কি বলে এখন। যাক, সুপ্রিম কোর্টে যাওয়ার আগে স্বাভাবিকভাবেই রাজনীতিবিদদের যে স্বভাব, সেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বলে গেলেন, অর্থাৎ তাহলে আদালতের কি মূল্য থাকবে সে নিয়ে প্রশ্ন অবশ্যই থাকতে পারে। শীর্ষ আদালতে যে ঘটনা যেটা নিয়ে মামলা চলছে সেই ব্যাপারে হঠাৎ মুখ্যমন্ত্রী বলে দিলেন সবার চাকরি থাকবে, তার মানে কি আদালতকে তিনি বলছেন যে এইভাবেই আপনি রায় দেবেন। তো যাই হোক, মুখ্যমন্ত্রী এক কথা বলেছেন, তবে আমাদের সকলের প্রত্যাশা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরই যা বলেন সেটাই বলবেন, এবং আমাদের কাছে সবচেয়ে বড় প্রত্যাশা ছিল এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেন। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বাংলার মানুষ এখন শুনতে চায় তিনি আসলে কোন দিশা দেখাতে চাইছেন। কিন্তু প্রথমে যে খটকাটা লাগলো সেটা হচ্ছে যে ইন্ডিয়া জোটের নামকরণ করেছেন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু নামকরণ যিনি করেছেন তিনি ইন্ডিয়া জোটের মাত্র একটি শরিক অখিলেশ যাদবকে নিয়ে এলেন, নিয়ে এসে তাকে দিয়ে ভাষণ দেওয়ালেন, তাকে দিয়ে নিজের প্রশংসা করালেন এবং তারও প্রশংসা করলেন। অখিলেশ যাদব বললেন ভারতবর্ষের মাটি থেকে বিজেপিকে আটকাতে পেরেছেন দুজন ব্যক্তি, একটা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যটা হচ্ছে অখিলেশ যাদব। আমি জানি না হঠাৎ অখিলেশ যাদবকে নিয়ে কেন এই রকম প্রক্রিয়া বা এরকম একটা চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠেছে যে ইন্ডিয়া জোটের একটি শরিক দলকে নিয়ে এত মাতামাতি কেন? তাহলে কি ইন্ডিয়া জোটের ভাঙন ধরানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্নটা এখানে। জানি না, ভবিষ্যৎ বলবে হয়তো কি এর উত্তরটা কি। রাহুলের সঙ্গে অখিলেশের যে যুগলবন্দিতে উত্তরপ্রদেশে বিজেপি যখন হাবুডুবু খাচ্ছে, বিজেপি যখন পরিত্রাণের উপায় পাচ্ছে না, ঠিক তখনই মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদবকে নিয়ে যেভাবে ঘোরাঘুরি করছে, তাতে কিন্তু একটা সিঁদুরে মেঘ দেখলে যেমন ভয় হয়, যারা গরুদা ভয় করে যেখানে আগুন ধরেছে যে গোয়ালে, সেরকম আমরাও ভয় পাচ্ছি যে কোথাও একটা বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে
যে অখিলেশ যাদবকে কি ভাঙানোর চেষ্টা হচ্ছে ইন্ডিয়া জোট থেকে। যদিও অখিলেশ যাদব অনেক পরিপক্ক রাজনীতিবিদ, তিনি হয়তো এই খপ্পরে পড়বেন না। যেমন এই খপ্পরে পড়েননি মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে, যেমন এই খপ্পরে পড়েননি শারদ পাওয়ার, যেমন এই খপ্পরে পড়েননি স্ট্যালিন। এরা সকলেই গিয়েছিলেন আম্বানির ছেলের বিয়েতে, কিন্তু সকলকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আসুন 21শে জুলাই ঘুরে যাবেন, লক্ষ লক্ষ লোকের সমাবেশ হবে, কিন্তু কেউই আসতে রাজি হয়নি। শুধুমাত্র রাজি হয়েছেন কে? অখিলেশ যাদব। যদিও অখিলেশ যাদবের বাংলায় তেমন কিছু নেই এবং উত্তরপ্রদেশে তিনি যে সাফল্য পেয়েছেন, এবং আমরা এটাও জানি এখনো পর্যন্ত অখিলেশ যাদব রাহুলের প্রতি একটা আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে। এমনকি যে আগামী যে আসন্ন যে উপনির্বাচন আছে 10টি বিধানসভা কেন্দ্রে, সেখানে কম করে 3টে বিধানসভা কিন্তু কংগ্রেসকে ছেড়ে দেওয়া হচ্ছে বলে আমাদের কাছে খবর। তো যাই হোক, কিন্তু এখানটা একটা প্রশ্ন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বললেন আমার কাছে বিত্তবান নয় বিবেকবান কর্মী চাই, বিবেকান নেতা চাই, উল্টো দিকে একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বললেন আমি সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে আমি দেখে নিতে চাই কারা দলের জন্য উৎসর্গিত, কারা দলের জন্য কাজ করছেন, কারা সততার সঙ্গে কাজ করছেন, কারা সততার আদর্শের সঙ্গে কাজ করছেন। এসব কথা তিনি বললেন। কিন্তু বলুন তো, প্রত্যেক বছর একই গল্প শুনতে হয় 21শে জুলাই, একই চিত্রনাট্যের এপিট আর ওপিট। যেমন সুব্রত বক্সির বক্তব্য আপনারা সকলেই জানেন। সুব্রত বক্সি যে কথাটা বলেন সে কথাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ইতিহাস, অর্থাৎ তিনি কী করে উঠলেন, কিভাবে মারলেন বাদশাহ লালু আলমের ডান্ডা খেয়েছিলেন, এই সেই পুরোনো গল্প আমাদেরকে শুনিয়ে যান সুব্রত বক্সি। একই রকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যদি আপনারা এবছর রেকর্ড করে রাখেন, সামনে বছর 21শে জুলাই যখন শুনবেন বলবে একই কথার পুনরাবৃত্তি হচ্ছে, শুধু বলবেন 10 লাখ চাকরি রেডি। উল্টো দিকে দেখুন, কয়েকদিন আগে নবান্নে উনি অফিসারদের সঙ্গে মানে আমলাদের সঙ্গে বৈঠকে বলে দিয়েছেন যে রাজ্যের আর্থিক অবস্থা খুব খারাপ, নিয়োগ প্রক্রিয়া একেবারে বন্ধ, যেখানে খুব প্রয়োজন না হলে নিয়োগ হবে না। যদি নিয়োগের ক্ষেত্রে যদি দেখা যায় যে যতগুলো ভ্যাকেন্সি হবে তার অর্ধেক নিয়োগের ব্যবস্থা করুন, কারণ আর্থিক অবস্থা খুব খারাপ। এই রাজ্যের আর্থিক অবস্থা এমন একটা পর্যায়ে যে পৌঁছেছে যে সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ হয়ে গেছে, সমগ্র শিক্ষা মিশনে, যার ফলে স্কুলগুলোতে দৈনন্দিন কাজকর্ম চালানো কঠিন হয়ে গেছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা এবং 21শে জুলাই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। আমাদের প্রশ্ন একটাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যি কি চাইছেন তৃণমূলকে দুর্নীতিমুক্ত করতে? অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যি কি চাইছেন তৃণমূল কংগ্রেসকে মানুষের দরবারে নিয়ে যেতে, মানুষের কাছে আরও বেশি জনপ্রিয় করে তুলতে? তৃতীয় প্রশ্ন হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সত্যিই চাইছেন যে এই তৃণমূল কংগ্রেসের নেতাদের যে অহংকার ঔদ্ধত্য সেটা কমিয়ে দিতে? যদি চান তাহলে খোল নলচে বদলে দিন, কারণ তৃণমূলের নিচু স্তরের কর্মীদের অত্যাচারে সাধারণ মানুষ দিশেহারা। আপনারা দেখেছেন বাংলাদেশে হাসিনা সরকারের বিরুদ্ধে কোটা আন্দোলন নিয়ে যেভাবে মানুষ রাস্তায় নেমেছে, সেটা কি শুধুমাত্র কোটাকে কেন্দ্র করে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে কোটা আন্দোলনে? ঠিক সেরকমই মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীদের প্রতি, তৃণমূল স্তরের কর্মীদের প্রতি যে পুঞ্জীভূত ক্ষোভ জমা হয়েছে, সেই ক্ষোভ যদি কোনোদিন কোনো সময় বেরিয়ে পড়ে, তা রোখার ক্ষমতা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। মনে রাখতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কায়দায় ফুৎকারে বিজেপিকে উড়িয়ে দিলেন, বিজেপি কিন্তু সেই ফুৎকারে উড়ে যায়নি। পশ্চিমবাংলার মাটিতে বিজেপি এখনো পর্যন্ত যথেষ্ট তার ভোট আছে, এতটাই ভোট আছে যেটা বলা যাবে না। আমি যদি বলতে পারি, হুগলি লোকসভা কেন্দ্রের দিকে তাকান, সেখানে 3টে বিধানসভা কেন্দ্রে বড় ভোটের ব্যবধানে এগিয়ে থাকার সুবাদেই কিন্তু হুগলি লোকসভা কেন্দ্রটি জিততে পেরেছে। বাকি 3টে বিধানসভা কেন্দ্রে ভালো ভোটের ব্যবধানে বিজেপি এগিয়ে ছিল, এটা অস্বীকার করার জায়গা নেই।
90টা বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে আছে, 49টা বিধানসভা কেন্দ্রে বিজেপি 10,000-এর নিচে ভোটে হেরেছে, 21টা বিধানসভা কেন্দ্রে 10 থেকে 15,000-এর নিচে হেরেছে। তাহলে সার্বিকভাবে খুব একটা ভালো অবস্থায় নেই তৃণমূল কংগ্রেস। এ রাজ্যের সংখ্যালঘু সমাজের একটা বড় অংশ যদি কোনো কারণে বিমুখ হয়ে যান, তাহলে কিন্তু পস্তাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়।